ইতিমধ্যেই জানতে পেরেছো ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 আমাদের শিক্ষা ব্যবস্থায় এক আমূল পরিবর্তন আনতে চলেছে। আজকের এই ভিডিও থেকে আমরা দেখে নেব আমাদের শিক্ষা ব্যবস্থায় ঠিক কী কী পরিবর্তন আসতে চলেছে। কিছু ইম্পর্টেন্ট তথ্য আমরা এখান থেকে জানতে পারবো। আর এই টপিকটা তোমাদের রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রেও খুব গুরুত্বপূর্ণ, তাই তোমরা ধৈর্য ধরে ভিডিওটা একটু দেখো। কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের নাম বদলে হচ্ছে শিক্ষা মন্ত্রক। 3 থেকে 18 বছর বয়সী সকলকে বিদ্যালয়ের আঙিনায় এনে একদম পুঁথিগত বিদ্যার বোঝা কমিয়ে জীবনে প্রয়োগমূলক শিক্ষার গুরুত্ব বাড়ানোর জন্যই এই নতুন শিক্ষানীতি। অর্থাৎ এটা একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য এই শিক্ষানীতির। কি থাকছে এই শিক্ষানীতিতে তার কিছু ইম্পর্টেন্ট হাইলাইটস আমরা এখান থেকে দেখে নেব। প্রথমেই আসি স্কুল শিক্ষা ব্যবস্থায়। ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 প্রি স্কুল থেকে মাধ্যমিক পর্যন্ত শিক্ষাকে সার্বজনীনকরণের একটা উদ্যোগ নিয়েছে। স্কুলের বাইরে অর্থাৎ যে স্কুল ছুট পড়ুয়া 2 কোটি স্কুল ছুট পড়ুয়াকে বিদ্যালয়ের গণ্ডিতে এনে তাকে জীবনমুখী শিক্ষা লাভে সহায়তা করবে এই পলিসি। 2030 সালের মধ্যে গ্রস এনরোলমেন্ট রেশিও 100% করার চেষ্টা চালাবে। বদলে যাচ্ছে 10+2 সিস্টেম, চালু হবে নতুন 5+3+3+4 কাঠামো স্কুল শিক্ষা। 12 বছর স্কুল শিক্ষা ও 3 বছর অঙ্গনারী বা প্রাক বিদ্যালয়, যার মধ্যে প্রথম 5 বছর একদম প্রাথমিক শিক্ষা অর্থাৎ 3 থেকে 8 বছর বয়স পর্যন্ত। এখানে শিশুরা খেলাধুলা আর বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে তার শিক্ষাটাকে গ্রহণ করবে। তারপর পরবর্তী 3 বছর অর্থাৎ ক্লাস 3 থেকে ক্লাস 5 পর্যন্ত তারা বিভিন্ন ডিসকভারি, নিজেদের মধ্যে ইন্টারঅ্যাক্টিভ প্রসেসে বা অ্যাক্টিভিটি বেস লার্নিংয়ের মাধ্যমে তার শিক্ষাটাকে গ্রহণ করবে। ক্লাস 6 থেকে ক্লাস 8 পর্যন্ত শিশুরা বিভিন্ন এক্সপেরিমেন্ট, সায়েন্সের হোক, সোশ্যাল সায়েন্স, আর্টস, যে কোনো বিষয়ের এক্সপেরিমেন্টালের মাধ্যমে তারা তাদের শিক্ষাটা গ্রহণ করবে। ক্লাস 9 থেকে 12 পর্যন্ত মাল্টিডিসিপ্লিনারি স্টাডির উপর জোর দেওয়া হবে। এখানে শিশু জটিল চিন্তাভাবনা করবে, নিজের পছন্দ মতো সাবজেক্ট পছন্দ করতে পারবে। অর্থাৎ ক্লাস 6 পর্যন্ত থাকবে বেসিক এডুকেশন, তারপর বিষয়ভিত্তিক শিক্ষা থাকবে 6 থেকে 8 পর্যন্ত, তারপর ক্লাস 9 থেকে 12 পর্যন্ত থাকবে উচ্চশিক্ষায় বুনিয়াদী শিক্ষা। এরপর দেখো, শৈশবের শিক্ষা ব্যবস্থার উপর জোর দেওয়া হবে। অর্থাৎ ছোটদের ভিত গঠন যাতে সঠিকভাবে হয় তার উপর গুরুত্ব প্রদান করার কথা বলা হয়েছে এই শিক্ষানীতিতে। ক্লাস 5 পর্যন্ত মাতৃভাষায় শিক্ষা গ্রহণ করতে পারবে শিশুরা। যদি সম্ভব হয় তাহলে ক্লাস 8 পর্যন্ত মাতৃভাষা অথবা স্থানীয় ভাষায় তারা পড়াশোনা করতে পারবে। আমাদের যে 3 ভাষা ফর্মুলা রয়েছে, অর্থাৎ ইংরাজি বা আরেকটি ভাষা যেটা হিন্দি বা সংস্কৃত, সেই ভাষারও প্রাধান্য দেওয়া হবে, তবে সেটা পরবর্তীকালে আরও জানতে পারা যাবে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে, নতুন শিক্ষা ব্যবস্থায় থাকছে না কোনো স্ট্রিম। সায়েন্স আর আর্টসের মধ্যে দূরত্ব কমবে। নো রিজিড সেপারেশন বিটুইন অ্যাকাডেমিক স্ট্রিমস অ্যান্ড এক্সট্রা কারিকুলার ভোকেশনাল স্ট্রিমস ইন স্কুল। অর্থাৎ কোনো বিভাজনই থাকবে না একাডেমিক আর এক্সট্রা কারিকুলার স্ট্রিমের মধ্যে, অর্থাৎ পাঠ্যক্রম ও পাঠ্যক্রম বহির্ভূত বিষয় এবং বৃত্তিমূলক শিক্ষার মধ্যে কোনো কঠোর বিভাজন থাকবে না। ছাত্রছাত্রীরা নিজের পছন্দ মতো বিষয় পড়ার সুযোগ পাবে। একটা এক্সাম্পল দিয়ে বলা যেতে পারে, কেউ পদার্থবিদ্যার পাশাপাশি ইতিহাসের মতো বিষয়, এমনকি কেউ যদি ইলেকট্রনিক্সের কাজও শিখতে চায় সে সেটা এখান থেকে শিখতে পারবে। অর্থাৎ পড়াশোনার পাশাপাশি জীবনে প্রয়োগ করার শিক্ষাও গ্রহণ করার সুযোগ সে পাবে। ভোকেশনাল এডুকেশন, 6ষ্ঠ শ্রেণী থেকেই বৃত্তিমূলক শিক্ষা গ্রহণের সুযোগ থাকবে, সাথে থাকবে ইন্টার্নশিপ। একটা গুরুত্বপূর্ণ বিষয়, ন্যাশনাল মিশন অন ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরেসি নামক একটি প্রতিষ্ঠান গঠনের কথা বলা হয়েছে, যেখানে এই নতুন শিক্ষানীতি রাজ্যগুলিকে
2025 সালের মধ্যে গ্রেড 3 বা তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের সাক্ষরতা এবং গাণিতিক দক্ষতা বা সংখ্যা চেনার একটি বাস্তবায়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে। প্রত্যেকটা রাজ্যই সেই ধরনের ইমপ্লিমেন্টেশন প্ল্যান গ্রহণ করবে। অর্থাৎ বলা হয়েছে যেটা একদম ছোট থেকে যদি অক্ষর জ্ঞান আর সংখ্যা চিনতে বাচ্চা দুর্বল থাকে, তাহলে তার গাণিতিক ভীতি তৈরি হবে বা পরবর্তী পদক্ষেপ সে এগোতে পারবে না। তাই একদম শৈশব থেকেই তার ভিতটা গঠন করার উপর জোর দেওয়া হবে। এক কথায় বলতে গেলে এই নীতির অন্যতম লক্ষ্য হলো পিঠে ভারী ব্যাগের বোঝা কমিয়ে আনা। পাঠ্যক্রমের সহজলভ্যতা করে তোলাই এই নীতির অন্যতম লক্ষ্য। ছাত্রছাত্রীরা যেন তাদের প্রয়োজনীয় শিক্ষা গ্রহণের মাধ্যমে জটিল চিন্তাভাবনা, বৃহত্তর সমস্যা সমাধান ও প্রয়োগমূলক চিন্তাভাবনা করার সুযোগ পায়। এটা একটি অন্যতম লক্ষ্য। এই শিক্ষা ব্যবস্থায় এনহ্যান্স করছে এসেন্সিয়াল লার্নিং অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড গ্রেটার ফোকাস অন এক্সপেরিমেন্টাল লার্নিং। অ্যাসেসমেন্ট রিফর্মস। অ্যাসেসমেন্টের অনেক পরিবর্তন আনা হয়েছে। দেখা যাক কী কী পরিবর্তন আনা হয়েছে। প্রতিটা স্টুডেন্টকে ক্লাস 3, ক্লাস 5 এবং ক্লাস 8-এ গিয়ে এক বিশেষ পরীক্ষা দিতে হবে। অর্থাৎ ক্লাস 3, 5 এবং 8-এ গিয়ে স্টুডেন্ট কোন কোন লেভেলে রয়েছে, তার কতটা দক্ষতা অর্জন হয়েছে, সে কী কী শিখেছে, তার একটা বিশেষ পরীক্ষা নেওয়া হবে। আগে যেরকম বোর্ড এক্সাম ছিল ক্লাস 10 আর ক্লাস 12-এ গিয়ে, সেই বোর্ড এক্সামটা হবে, তবে সেটা দুটো সেমিস্টারে ভাগ হয়ে যাবে। এখানে মূল উদ্দেশ্যই হচ্ছে মুখস্থ বিদ্যার প্রয়োগ করে যে নম্বর তোলার পদ্ধতি, সেটা একদমই থাকবে না। এখানে অ্যাসেসমেন্ট করা হবে ছাত্রছাত্রীর প্রকৃত দক্ষতা যাচাই করা, তার উপর গুরুত্ব দেওয়া হবে। অ্যাসেসমেন্টের জন্য একটা নতুন সংস্থা গড়ে তোলা হবে, যার নাম পারখ, যেখানে ছাত্রছাত্রীর একাডেমিক যাবতীয় তথ্য ডিজিটালি সংরক্ষণ করা হবে। আর বলা হয়েছে সামেটিভ আর ফর্মেটিভ মূল্যায়নের থেকে সামান্য একটু পরিবর্তিত হয়ে মূল্যায়ন হবে দক্ষতা ভিত্তিক, যা শিক্ষণ আর বিকাশকে উৎসাহ দেয়। ছাত্রছাত্রীর সংকটপূর্ণ পরিস্থিতিতে নিজে চিন্তাভাবনা করতে পারবে, আর তার ধারণাগত স্বচ্ছতার পরীক্ষা হবে এখানে, যে তার কতটা ধারণা স্বচ্ছ রয়েছে, সে কতটা ধারণা অর্জন করতে পেরেছে। ঠিক এই পরীক্ষাগুলোই তাদের নেওয়া হবে। পরের পয়েন্ট দেখো, প্রতিটা ছাত্রছাত্রী বিদ্যালয় থেকে উত্তীর্ণ হবার সময় অন্তত একটি বিষয়ে দক্ষতা অর্জন করবে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, একটি ছাত্র পড়াশোনার পাশাপাশি ইলেকট্রিকের কাজ শেখে, তাহলে ভবিষ্যতে রোজগারের পথও তার সুগম হয়ে যাবে, অর্থাৎ সহজ হয়ে যাবে। রিপোর্ট কার্ড। মার্কশিট বা রিপোর্ট কার্ড হবে ছাত্রছাত্রীর সর্বাঙ্গীন দক্ষতার রেকর্ড, যেখানে শুধু মার্কস এবং স্টেটমেন্ট থাকবে না, হলিস্টিক প্রোগ্রেস কার্ড হবে। সেখানে ছাত্রছাত্রী নিজেকে মূল্যায়ন করবে, অর্থাৎ নিজের ভালো লাগা মন্দ লাগা সেসব জিনিসপত্র লেখা থাকবে। স্কুলের শিক্ষক শিক্ষিকা তাকে অ্যাসেস করবে এবং তার সহপাঠীরাও তাকে মূল্যায়ন করবে। এটা খুব একটা ভালো জিনিস। ধরো ক্লাসের কোনো ভালো স্টুডেন্ট, সে কোনো কাজে এগিয়ে আসে না, তার সহপাঠীদের সাথে সে মেশে না, কোনো অ্যাক্টিভিটিমূলক কাজে সে এগিয়ে আসে না, তার রেজাল্ট কিন্তু খারাপ হবে, তার প্রোগ্রেস রিপোর্টে কিন্তু তার স্টেটমেন্ট কিন্তু ভালো হবে না। তাই সে সবসময় চাইবে সবার সাথে মিলেমিশে আনন্দ সহকারে পড়াশোনাটা করতে। তাই সবার মধ্যে যে ইন্টারাকশান আর মেলবন্ধন, এটাও কিন্তু একটা সামগ্রিক উন্নয়ন, প্রত্যেকের চিন্তাভাবনা, চারিত্রিক গঠন সব কিছুর উন্নয়নের জন্যই এই অ্যাসেসমেন্টের ব্যবস্থা করা হয়েছে। Equitable and inclusive education. Special emphasis will be given on socially and economically disadvantaged groups, which include gender, socio-cultural and geographical identities and disabilities. সামাজিক অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া ছেলে মেয়েদের বিশেষভাবে জোর দেওয়ার কথা বলা হয়েছে। বর্ণ, সামাজিক ও ভৌগোলিক অসুবিধা কোনো কিছু যেন শিক্ষাকে বাধা না দিতে পারে। চিলড্রেন উইথ ডিসএবিলিটিস, অর্থাৎ প্রতিবন্ধকতাযুক্ত ছাত্রছাত্রী, তারাও শিক্ষা গ্রহণ করার সুযোগ পাবে।
তাদের বিভিন্ন ধরনের ট্রেনিং, স্পেশাল এডুকেটর সব কিছুর সহায়তা করা হবে তাদেরকে, অর্থাৎ তাদের পড়াশোনার যেন কোনো রকম অসুবিধা না হয় তার সমস্ত দিক দেখা হবে। এই শিক্ষা ব্যবস্থায় তাদের উপর জোর দেওয়া হচ্ছে। টিচার রিক্রুটমেন্ট অ্যান্ড কেরিয়ার পাথ, শিক্ষক নিয়োগ এখানে বলা হয়েছে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষক নিয়োগ এবং তাদের পারফরম্যান্সের উপর ভিত্তি করে পদোন্নতির কথা বলা হয়েছে। 2022 সালের মধ্যে এনসিইআরটি আর এসসিইআরটি সাথে আলোচনা করে ন্যাশনাল প্রফেশনাল স্ট্যান্ডার্ডস ফর টিচার অর্থাৎ এনপিএসটি নামক একটি সংস্থা গড়ে তোলা হবে। তারপর দেখো এনসিটিই অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন আর ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং অর্থাৎ এনসিইআরটি, এই দুটোর মিলিত উদ্যোগে তৈরি হবে এনসিএফটিই, ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর টিচার এডুকেশন। 2021 সালে তৈরি হবে সেটা। মিনিমাম ডিগ্রি কোয়ালিফিকেশন অফ টিচিং, 4 বছরের ইন্টিগ্রেটেড বিএড ডিগ্রি লাগবে মিনিমাম কোয়ালিফিকেশান। 2030 সালের মধ্যে এটা চালু হয়ে যাবে। এবার চলে আসি উচ্চশিক্ষায় অর্থাৎ হায়ার এডুকেশন। দেখে নিই এখানে কি কি পরিবর্তন আসতে চলেছে। 2035 সালের মধ্যে গ্রস এনরোলমেন্ট রেশিও বৃদ্ধি পেয়ে 50% হতে পারে। 3.5 কোটি নতুন সিট সংযোজন করা হবে এই উচ্চশিক্ষায়। খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা হলিস্টিক মাল্টিডিসিপ্লিনারি এডুকেশন অর্থাৎ উচ্চশিক্ষায় বিভিন্ন বিষয়কে একসাথে সংযোজন করা হবে। গ্র্যাজুয়েট এডুকেশন উইথ ফ্লেক্সিবল কারিকুলা, উচ্চশিক্ষা হবে নমনীয় পাঠ্যক্রম, ক্রিয়েটিভ কম্বিনেশনস অফ সাবজেক্ট, সৃজনমূলক বিষয়গুলো থাকবে, পাঠ্যক্রম হবে নমনীয়, ভোকেশনাল ও বৃত্তিমূলক শিক্ষা থাকবে, ইন্টিগ্রেশন অফ ভোকেশনাল এডুকেশন, আর থাকছে যেটা মাল্টিপল এন্ট্রি অ্যান্ড এক্সিস্ট পয়েন্টস উইথ অ্যাপ্রোপ্রিয়েট সার্টিফিকেশন। এই 3 বা 4 বছরের স্নাতক যেখানে কেউ এক চান্সে ডিগ্রি শেষ না করলে বা কলেজের নির্দিষ্ট সময়ের মধ্যে পুনরায় ভর্তি হবার সুযোগ সে হারাবে না। অর্থাৎ 1 বছর পর কেউ কলেজ ছাড়লে তাকে 1 বছরের ডিপ্লোমা সার্টিফিকেট দেওয়া হবে, 2 বছর পর কলেজ ছাড়লে তাকে অ্যাডভান্স ডিপ্লোমা সার্টিফিকেট দেওয়া হবে, 3 বছর পর ব্যাচেলার ডিগ্রি, আর 4 বছর শেষে ব্যাচেলার উইথ রিসার্চ এই সার্টিফিকেট তাকে দেওয়া হবে। অর্থাৎ এখানে মাল্টিপল এন্ট্রি আর এক্সিস্ট পয়েন্টসের সুবিধা রয়েছে। এছাড়াও উচ্চশিক্ষাতে এমফিল থাকছে না। এর আগে যেটা বলা হলো যে ইউজি এডুকেশন ক্যান বি 3 or 4 years আর স্নাতকোত্তর ডিগ্রি হবে 1 বা 2 বছরের। এখানে একটা একাডেমিক ব্যাংক থাকবে, অর্থাৎ ছাত্রছাত্রীরা সমস্ত বিষয় বা বিভিন্ন দিক থেকে যা ক্রেডিট পাবে সেখানে যোগ হবে, যেটা তাদের ফাইনাল সার্টিফিকেটের সময় দেওয়া হবে সেই মার্কসগুলোকে। অর্থাৎ একটা স্টুডেন্ট পড়াশোনার পাশাপাশি তার সৃজনাত্মক ভোকেশনাল এইসব বিষয় থেকে যা ক্রেডিটস পাবে সেগুলো সব এক জায়গায় স্টোর করা হবে, ডিজিটালি সংরক্ষণ করা হবে। তখন সে যখন কলেজ ছাড়বে তার সার্টিফিকেটে সব রকম মার্কস যোগ করেই তাকে সার্টিফিকেটটা দেওয়া হবে। তাই কলেজগুলোকে তার সাবজেক্টের সাথে সাথে মাল্টিডিসিপ্লিনারি এডুকেশনের কথার উপর জোর দেওয়া হচ্ছে, যাতে স্টুডেন্ট একটা বিষয়ের সাথে সাথে সে অনেক রকম শিক্ষায় শিক্ষিত হতে পারে। আরও যে বিষয়ে জোর দেওয়া হচ্ছে দ্য ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন তৈরি করা হবে, যাতে একটি শক্তিশালী গবেষণা সংস্কৃতি গড়ে তোলা হয় এবং উচ্চশিক্ষায় সর্বত্র গবেষণার পরিকাঠামোকে
তৈরি করা যায়। অর্থাৎ এখানে উচ্চশিক্ষায় গবেষণার উপর জোর দেওয়া হবে। এরপর দেখো রেগুলেশন, অর্থাৎ হায়ার এডুকেশন কমিশন উইল বি সেট আপ অ্যাজ এ সিঙ্গেল ওভারআর্চিং umbrella body for the entire higher education excluding medical and legal education। ডাক্তারি এবং আইন শিক্ষা বাদে সমস্ত উচ্চশিক্ষার জন্য একক সংস্থা গঠিত হবে, যার নাম হেকি। এখানে আরও বলা হয়েছে পাবলিক এবং প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও এর নিয়ম আর আদর্শ মেনে চলতে হবে। যদি তারা নর্মস এবং স্ট্যান্ডার্ডস অর্থাৎ আদর্শ আর মান বজায় না রাখে, তাহলে হেকি শাস্তি প্রদান করার ক্ষমতা থাকবে। এরপর দেখো শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বৃহৎ উন্নত পরিকাঠামো এবং উন্নত মানের শিক্ষাদান, গবেষণামূলক পরিকাঠামোর উন্নয়নের উপর জোর দেওয়া হবে। স্নাতকের ৪র্থ বছরেই গবেষণার সাথে যুক্ত হতে পারবে ছাত্রছাত্রীরা। আর এখানে আরেকটা বিষয় যেটা অটোনোমাস গ্র্যান্টিং কলেজ, অর্থাৎ আশা করা যাচ্ছে সময়ের সাথে সাথে কলেজগুলিকে অটোনোমাস ডিগ্রি গ্র্যান্টিং কলেজে পরিণত হবে। সরকার 15 বছর এই কলেজগুলিকে অ্যাফিলিয়েশন দেবে না, বরং তাদের গ্রেড প্রদান করা হবে যাতে তারা সার্টিফিকেট প্রদান করতে পারে, অর্থাৎ কলেজগুলিকে গ্রেডেড অটোনমি দেওয়া হবে। এই বিষয়টা ঠিক কতটা ইমপ্লিমেন্টেশন হবে সেটা আগামী দিনে দেখা যাবে। টেকনোলজি ইন এডুকেশন, অর্থাৎ শিক্ষায় প্রযুক্তির ব্যবহার, শিক্ষা প্রদান, মূল্যায়ন, কোনো পরিকল্পনা গ্রহণ আর শিক্ষা ব্যবস্থার যে উন্নয়ন, তার সব জায়গাতেই প্রযুক্তির ব্যবহারের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। ন্যাশনাল এডুকেশন টেকনোলজি ফোরাম গঠন হবে তার জন্য। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা প্রমোশন অফ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস, উচ্চশিক্ষাতে মাতৃভাষাতে শিক্ষা প্রদান আর উচ্চশিক্ষার বিভিন্ন প্রোগ্রাম, কোনো সেমিনার, ওয়ার্কশপ, এসব জায়গাতে স্থানীয় বা মাতৃভাষাকে মাধ্যম হিসাবে ব্যবহার করতে বলা হচ্ছে। পালি, ফার্সি, সংস্কৃত এইসব ভাষা আর অন্যান্য যেসব ভাষাগুলো রয়েছে তার উপর ব্যবহার করার জন্য জোর দেওয়া হচ্ছে। অর্থাৎ হায়ার এডুকেশনের যা যা প্রোগ্রাম হবে সেখানে মাতৃভাষাকে ব্যবহার করতে বলা হচ্ছে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা ইন্টারন্যাশনালাইজেশন, অর্থাৎ বাইরে যেসব টপ ওয়ার্ল্ড ইউনিভার্সিটিগুলো আছে তাদেরকে আমাদের দেশে ক্যাম্পাস গঠনের কথা বলা হয়েছে। তাহলে কী হবে, তাদের সাথে আমাদের একটা ইন্টারাকশান হবে, আমাদের শিক্ষা ব্যবস্থারও অনেক উন্নতি ঘটবে, আমাদের ভাষাজ্ঞানও বৃদ্ধি পাবে। এই বিষয়টির উপরও জোর দেওয়া হচ্ছে। মেন্টরিং মিশন, অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে আমরা কোনো কাজ করার সময় কি করব, কতটা করব, এই বিষয়ে ঠিকঠাক ক্ল্যারিটি বা মোটিভেশন বা ইন্সপিরেশন না পেলে এগোতে পারি না। যদি সাথে কোনো মেন্টর থাকে যে প্রতিটা স্টেপে সাহায্য করবে, তাহলে ফ্রাস্ট্রেট না হয়ে এগোনো যায়। এরকম এক উদ্যোগ নিতে চলেছে এই ন্যাশনাল এডুকেশন পলিসি। এখানে তৈরি হবে ন্যাশনাল মিশন ফর মেন্টরিং, অর্থাৎ NMM তৈরি করা হবে। অর্থাৎ এই ফিল্ডে যারা সিনিয়র বা এক্সপার্ট আছেন তারা ইউনিভার্সিটি আর কলেজের টিচারদেরকে সবসময় সাপোর্ট করবে। স্টুডেন্টদের ফিনান্সিয়াল সাপোর্টের কথা বলা হয়েছে, যেখানে ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল খোলা হবে, যেখান থেকে স্টুডেন্টরা তাদের স্কলারশিপটা পাবে এবং তারা ঠিকমতো পাচ্ছে কিনা সেই বিষয়গুলোও দেখা হবে। মেরিট ওয়াইজ স্টুডেন্টরা স্কলারশিপ পেতে পারে, অথবা শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব এবং আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস যারা রয়েছে তারাও স্কলারশিপের আওতায় পড়তে পারবে। এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা প্রাইভেট ইনস্টিটিউশনগুলোকেও বলা হচ্ছে, স্টুডেন্টরা যাতে স্কলারশিপটা বেশি করে পায় সেদিকেও যেন নজর দেওয়া হয়। অ্যাডাল্ট এডুকেশন, এই পলিসির অন্যতম গুরুত্বপূর্ণ উদ্দেশ্য যুব এবং প্রাপ্তবয়স্করা 100% সাক্ষরতা অর্জন করবে। GDPর 6% শিক্ষা খাতে খরচ করা হবে
যেটা আগের থেকে অনেকটাই বেশি। এই শিক্ষানীতির কিছু জিনিস 2023 সালের মধ্যে ইমপ্লিমেন্টেশন হবে, আর কিছু জিনিস 2030 সালের মধ্যে ইমপ্লিমেন্টেশন হবে। কিভাবে ইমপ্লিমেন্টেশন হবে, কতদূর কি হবে, সেটা আমরা ভবিষ্যতে দেখতে পাবো। তো বন্ধুরা, এই ছিল জাতীয় শিক্ষানীতির কিছু গুরুত্বপূর্ণ তথ্য। এই শিক্ষানীতিতে যেভাবে শিক্ষাক্ষেত্রে পরিবর্তন আনার কথা বলা হয়েছে তা সঠিকভাবে ইমপ্লিমেন্ট হলে আশা করা যায় ভালো হবে। আমাদের দেশে বর্তমানে যে পরিকাঠামো রয়েছে তাতে কতটা কি সম্ভব হবে তা ভবিষ্যতেই দেখা যাবে। শিক্ষাক্ষেত্রে পরিবর্তনের বিষয়ে তোমাদের যা মতামত তোমরা কমেন্ট বক্সে জানাও। বন্ধুরা, আজকের ভিডিওতে এইটুকুই ছিল। তোমরা চ্যানেলের সাথে থেকো। ধন্যবাদ।